আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটায় 2-0 গোলে চায়নার কাছে হেরে যাওয়ার পরও আমাদের আসলে সবার ভালোই থাকার কথা, কারণ যে পারফরমেন্সটা আসলে আমরা দেখেছি সেটা অবিশ্বাস্য ছিল। শুধু অবিশ্বাস্য আমাদের জন্য না, যারা বাংলাদেশের ফুটবল ফলো করি, যারা বাংলাদেশের মেয়েদের এই প্রোগ্রেসটা ফলো করেছি 2014 থেকে অনওয়ার্ডস, এই সিচুয়েশনটায় যে আমরা আসবো, এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে আমরা প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সের এগেনস্টে খেলতে নেমে যে পারফরমেন্সটা দিব, আমার কাছে মনে হয় যে অপোনেন্ট হিসেবেও চায়না ধারণা করতে পারে নাই যে সিচুয়েশনটা এরকম হইতে পারে তাদের জন্য। এবং তারা যেভাবে এসেছিল, তাদের প্রিপারেশন মোস্ট লাইকলি ছিল বাংলাদেশ কোয়ালিফায়ার্সে যেই ফুটবলটা খেলেছে, যেখানে তুর্কমেনিস্তান, বাহরাইন কিংবা মিয়ানমারের সাথে বাংলাদেশ যে জয়গুলো নিয়ে তারপর তারা মূল পর্বে জায়গা করে নিয়েছে, সেটাই তাদের মেইনলি ফুটেজ ছিল হয়তো দেখার জন্য যে বাংলাদেশের এই টিমটা আসলে কেমন করতে পারে বা কি তাদের পারফরমেন্স, তাদের ফরমেশন কি, কারা তাদের কি প্লেয়ার, সব কিছু মিলিয়ে চায়নার একটা প্রিপারেশন ছিল অন্যরকম। তবে এই ম্যাচটা শুরুর আগের দিন প্রেস কনফারেন্সে যখন পিটার বাটলার বলেছিলেন যে আসলে আমরা বাস পার্ক করতে আসি নাই, আমরা কালকের ম্যাচে বাস পার্ক করবো না, আমরা আমাদের অ্যাটাকিং মাইন্ডসেটের ফুটবলটাই খেলবো, যেই ফিলসফিতে আমরা এতদিন ধরে খেলে এসেছি। সো ওইটার রিফ্লেকশনটা আসলে মাঠে কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু আমরা বেশ শঙ্কিত ছিলাম, কারণ চায়নার মতো একটা প্রোগ্রেসিভ অ্যাটাকিং টিমের সাথে, যাদের ফিজিক্যালিটি, যাদের টেকনিক্যালিটি, যাদের ট্যাকটিক্স এবং যাদের এক্সপিরিয়েন্স আমাদের থেকে সব দিক থেকেই এগিয়ে, সেই চায়নার এগেনস্টে বাংলাদেশ আদতে চেষ্টা করলেও তাদের গেম প্লেটা পারফেক্ট করতে পারবে কিনা সেটাই কিন্তু সবচেয়ে বড় শঙ্কার জায়গা আমাদের সামনে ছিল। বাট আমরা ম্যাচ শুরুর পর থেকে যা দেখলাম, বেসিক্যালি ম্যাচ শুরুর আগের ঘটনাতেই আগে যাই, যেখানে স্টার্টিং ইলেভেনটা আমরা দেখেছিলাম সেটা ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে এসেছিল, এবং সেখানে বড় একটা সারপ্রাইজ ছিল যে মিলি আক্তারকে অ্যাজ দ্য গোলকিপার রাখা হয়েছিল। এবং তখন আমার বাতেনের সঙ্গে কথা হচ্ছিল, ফুটবল উইথ বাতেন যারা ফলো করেন তারা জানেন বাতেন চাকমা ইজ আ ভেরি 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 প্যাশনেট বাংলাদেশ ফুটবল ফ্যান, যে হচ্ছে বাংলাদেশ ফুটবল নিয়ে কন্টেন্ট বানায়। তার সাথে আলোচনা হচ্ছিল এবং তাকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে এই মিলি আক্তারকে 11-এ নামানোর পরিকল্পনাটা কেন হতে পারে। আমার কাছে মনে হচ্ছিল মূলত তার হাইট যেটা রয়েছে সেই হাইটটারই বেস্ট ইউসেজ বাটলার চান, কারণ মোস্ট লাইকলি সেট পিস কিংবা লং রেঞ্জ শটস আসবে চায়নার কাছ থেকে, এবং সেই জিনিসগুলোকে আসলে কিভাবে কন্টেন্ট করতে হবে উইথ হাইট, সেটাই আসলে প্ল্যান করে বাটলার মিলি আক্তারকে নামিয়েছে। সো এইটা প্রথম একটা চেঞ্জ ছিল। তারপর আমরা দেখলাম যে 3 অ্যাট দ্য ব্যাক ফরমেশনে বাটলার তার টিমটা সেট আপ করেছিলেন, এবং দুজন উইং ব্যাক, পাশাপাশি সামনে দুজন মিডফিল্ডার, দুজন হচ্ছেন ফরওয়ার্ড, এবং এভাবে করে একটা সেট আপ করা 3-5-2 এরকম একটা ফরম্যাট বা এরকম একটা ফরমেশনে বাংলাদেশ গিয়েছিল। সো শুরু থেকে যেটা আমরা দেখলাম যে বাংলাদেশ বেসিক্যালি কাউন্টার অ্যাটাকের চেষ্টাটাই করছিল। চায়না যখনই আসছে বাংলাদেশ অ্যাজ আ প্যাক, একজন দুজন না, মানে ম্যান ফর ম্যান মার্কিং না, বাংলাদেশ অ্যাজ আ প্যাক তারা কিন্তু প্রেস করছিল অফ দ্য বল। এবং চায়নার অনেকগুলো গেম সিকোয়েন্সে আপনি দেখবেন যে তারা বিল্ড আপ করার চেষ্টা করছে, কিন্তু সে জায়গায় ঠিকমতো বিল্ড আপটা করতে পারছে না, কারণ বলের উপর তারা সময় পাচ্ছে না। এতটা বেশি ক্ষিপ্র গতিতে বাংলাদেশ তাদেরকে স্পেস ক্লোজ ডাউন করে দিচ্ছে এবং তাদের প্লেয়িং অপশনসগুলোকে আটকে দিচ্ছে। সো তারাও কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশকে ওই লং বল দিয়ে অ্যাটাক করতে চাচ্ছিল, বিকজ বাংলাদেশ বেশ ভালো হাইলাইনে খেলছিল, তাদের ডিফেন্সিভ যেই লাস্ট 3 জন আছে তারাও কিন্তু অনেক উপরে খেলছিল। সো আলটিমেটলি চায়নার কাছে এটাই বেস্ট অপশন ছিল যে তারা আমাদের ডিফেন্ডারদের উপর দিয়ে বলটাকে পাঠিয়ে তারপরে দে ট্রাই টু উইন আ ফুট রেস। সেটাতেও আমার মনে হয় যে চায়না শুরুর দিকে ট্যাকটিক্যালি ধরা খেয়েছে, বিকজ বাংলাদেশের মেয়েদের দুর্বলতার জায়গা হচ্ছে তাদের উচ্চতা, তাদের মেবি গঠন, শারীরিক গঠন এবং শক্তি, কিন্তু তাদের যে জিনিসটার অভাব নাই, যেটাতে তারা অ্যাকচুয়ালি চায়নাকে টক্কর দিয়েছে, সেটা হচ্ছে পেস। মানে যে গতিতে বাংলাদেশের মেয়েরা আজকে খেলেছে, সেটা আসলে আমার মনে হয় যে শুধু চায়না না, পুরো এশিয়ান কাপের যত কন্টেন্ডার্স রয়েছে, যত টিমস রয়েছে, যারা কমেন্টেটার্স ছিলেন, যারা খেলাটা কাভার করছেন, সবাইকে অবাক করে দিয়েছে এই ইন্টেন্সিটি, এই এনার্জি, সব কিছু। সো চায়না এদিক থেকেও দেখলো যে তারা এইভাবে করে যেতে পারছে না। তারপরও ডেফিনেটলি তারা যেহেতু বেটার টিম, অনেক সময় দেখা গেছে আমাদের উইং ব্যাকরা যখন সামনে চলে গেছেন, বেশ কিছু সিচুয়েশন হয়েছিল যেখানে ওয়াইড পজিশন থেকে চায়না ক্রস দেওয়ার সুযোগ পেয়েছে, এবং সেখান থেকে কিছু হেডার, কিছু ভলিজ চেষ্টা করেছিল, তারা অন টার্গেট রাখতে পারছিল না, কিছু সুযোগ আসছিল। এরই মাঝখান দিয়ে ঋতুপর্ণা চাকমা একটা লং বল, যেটা তার দিকে থ্রু বলের মতো সামনে এসেছিল, কেউ এক্সপেক্ট করেনি সে এখান থেকে শটটা মেরে দেবে, সে মেরে দিয়েছে। এবং আমি এই ম্যাচ শুরুর আগে বা টুর্নামেন্ট শুরুর আগে বলছিলাম যে বাংলাদেশের পজিটিভ দিকে দলটার শুধুমাত্র তাদের রানিং, তাদের পেস সেটা না, তাদের কনফিডেন্স অন শুটিং ফ্রম লং রেঞ্জ, কারণ সেখান থেকে তারা প্রচুর গোল দেয়। আমরা দেখেছি সেটা আগের ম্যাচগুলোতেও তারা সেটাই করেছে। উইক টিম হোক, স্ট্রং টিম হোক, সাফ লেভেলের খেলা হোক কিংবা এশিয়ান কোয়ালিফায়ার্স হোক, সব জায়গাতে কিন্তু বাংলাদেশের মেয়েদের এটা একটা সুবিধা ছিল যে তারা লং রেঞ্জ শুট
করতে পারে, অন টার্গেট রাখতে পারে। ঋতুপর্ণা সেই শটটা টার্গেটে রেখেছেন এবং ওদের গোলকিপার যে ছিল সে কিন্তু বিশ্বাস করতে পারছিল না, কোনো মতে হাত দিয়ে বলটা ঠেকিয়ে সরিয়ে দিয়েছিল, না হলে কিন্তু সেই জায়গায় বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে যায়। সো এই সিচুয়েশনগুলো যখন তৈরি হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছিল যে ইট ওয়াজ আ ভেরি হার্ড ফট গেম। চায়নার একটু সময় লেগেছে বাংলাদেশের ওভারঅল এই অ্যাপ্রোচের সঙ্গে বা সেই ইন্টেন্সিটির সঙ্গে ম্যাচ করে নিতে, বা শুরুতেই ধাতস্থ হতে, যে আচ্ছা কতক্ষণ ধরে বাংলাদেশ এটা করতে পারবে, পুরো 90 মিনিট পারবে, 20 মিনিট পেরিয়ে গেল, 25 মিনিট, 30 মিনিট পেরিয়ে গেল, তাও কিন্তু বাংলাদেশ সেই একই রকম প্রেশারেই চায়নাকে রাখছিল। এবং দিন শেষে আমার মনে হয়েছে যে পিটার বাটলার হয়তো খুব বেশি অ্যাডভাইস দেয় নাই যে তোমরা তোমাদের পজিশন হোল্ড করো কিংবা তোমাদের ন্যারো পজিশনটা ধরে রেখে অফ দ্য বল তোমরা একটা স্ট্রাকচার মেনটেন করো। ছিল একটা প্রকার স্ট্রাকচার ডেফিনেটলি ছিল, বাট তার চেয়ে সবচেয়ে বড় কথা যে বল যখনই চায়নার কোনো প্লেয়ারের কাছে গেছে তখন একাধিক খেলোয়াড় সামনে থেকে পেছন থেকে, যারা ফরওয়ার্ড লাইনে আছে তারাও চেস করেছেন, যারা মিডফিল্ডে আছেন তারাও এসেছেন, এবং ডিফেন্স থেকেও একজন এসে 2-3 জন মিলে লাইক আ উলফ প্যাক তারা কিন্তু প্রেস করে জায়গাটা কমিয়ে আনার চেষ্টা করছিল এবং কুইকলি ডিসিশন নিতে বাধ্য করছিল চায়নার প্লেয়ারদেরকে, উইচ ওয়াজ ফ্যান্টাস্টিক টু ওয়াচ। সো দিন শেষে দেখা গেছে ফার্স্ট হাফের একদম শেষ দিকে চায়না তারা ফার্স্ট যে গোলটা পেয়েছে সেটা আউটসাইড দ্য বক্স থেকে একটা শট, আনপ্লেয়েবল একটা শট, মানে ব্রিলিয়ান্ট একটা গোল ছিল, এবং সেই গোলটা আসলে আমরা ঠেকাতে পারতাম না, কারণ দিন শেষে বোঝাই যাচ্ছে যে চায়না বিল্ড আপ প্লে করে বক্সের ভিতরে গিয়ে একটা স্ট্র্যাটেজিক ট্যাকটিক্যাল মুভ থেকে, বা যেটা তারা ট্রেনিং গ্রাউন্ডে প্র্যাকটিস করে ওরকম জায়গা থেকে যে তারা গোল দিতে পেরেছে, বাংলাদেশের ডিফেন্স ভাঙতে পেরেছে, ব্যাপারটা এরকম না। তারা কিন্তু লং রেঞ্জ শট থেকেই তাদেরকে গোলটা দিতে হয়েছিল ফার্স্ট গোল। সেকেন্ড গোলটার সময় একটু এলোমেলো হয়ে গেছিলো, আমার মনে হয় ফার্স্ট গোলটা খাওয়ার পর বাংলাদেশের আসলে ফরমেশনটা একটু ওলটপালট হয়ে গেছে, আই থিঙ্ক একটু র্যাটেল তারা হয়ে গেছিলো যে এত এফোর্ট দেওয়ার পরও শেষে একটা গোল আমাদের এভাবে হজম করতে হলো। বাট এভাবে করেই সেকেন্ড গোলটাও তারা ফার্স্ট হাফেই খেয়ে যায়, খুব কম সময়ের ভিতর দুটো গোল আমরা হজম করি। তখন আমার মনে হচ্ছিল নতুন রকম একটা প্রবলেম, যে এই যে 2-0 গোলে পিছিয়ে যাওয়া, এখন তাদের মাইন্ডসেটটা কি হবে, তারা কি হাল ছেড়ে দেবে কিনা বা ধরেই নেবে কিনা যে ম্যাচটা তো হেরেই গেছি, এখন আর কতই বা পুশ করা যায়। সেকেন্ড হাফে বাংলাদেশ আরও বেটার করেছে। ফার্স্ট হাফে বাংলাদেশের পজিশন ছিল 30-35%-এর মতো, চায়নার ছিল 65-67%। সেকেন্ড হাফে এসে বাংলাদেশ প্রায় 50% পজিশন পেয়েছে, অর্থাৎ সেকেন্ড হাফের শুরুতেই পিটার বাটলার তিনি ফরমেশনে চেঞ্জ আনেন, তিনি বেসিক্যালি 3 অ্যাট দ্য ব্যাক থেকে 4 অ্যাট দ্য ব্যাকে চলে যান, মিডফিল্ডে একজন এক্সট্রা প্লেয়ার ঢুকিয়ে দেন, এবং স্বপ্না রানী আমার কাছে মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার বাংলাদেশের মিডফিল্ডে, অনেক এনার্জি দেন, অনেক কোয়ালিটি দেন, এবং যেহেতু তিনি ফুটসাল খেলতে অভ্যস্ত, স্বপ্না রানীর কিন্তু ওই কুইক ফিটটা আছে যে তিনি ক্লোজ স্পেস বা টাইট স্পেস থেকেও কিন্তু বলটা নিয়ে টার্নে বের হয়ে আসতে পারেন। সো ওই বিষয়টা আমার কাছে খুবই পজিটিভ লেগেছে যে সে আসার পর আমরা কিন্তু অ্যাটাক করার দিক থেকেও, মানে অন দ্য গ্রাউন্ড ফুটবল খেলার দিক থেকেও চায়নাকে আমরা টক্কর দিচ্ছিলাম। অনেক সময় সিচুয়েশনটা এমন হয়েছে যে আমরা বলের নিয়ন্ত্রণ রাখছি, একটা সাইড ওভারলোড করে তারপর হঠাৎ করেই ফ্ল্যাঙ্ক চেঞ্জ করে বল ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি। এই ধরনের পজিটিভ মুভও আমরা চায়নার এগেনস্টে করতে পেরেছি, এবং পুরো সেকেন্ড হাফে কিন্তু চায়না কোনো গোল দিতে পারে নাই। দ্য ম্যাচ এন্ডেড অ্যাট 2-0, এবং বাংলাদেশের বেশ কিছু ফুটবলার আছেন যারা আসলে তাদের জীবন বাজি রেখে খেলেছেন বলা যেতে পারে। আমাদের গোলকিপারের কথা বলতে হবে, মিলি আক্তার, হোয়াট আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স। তার অনেক অ্যাট্রিবিউটস ভালো লেগেছে। ফার্স্ট অফ অল খুব কুইকলি সে যে বলগুলো, লুজ বলগুলো যেভাবে তার বক্সের ভেতর আসার সাথে সাথে চার্জ করে ধরে ফেলছে, বা বক্সের বাইরে এসেও সুপার কিপারের মতো কয়েকটা ক্লিয়ারেন্স দিয়েছে। সবচেয়ে ইমপ্রেসিভ যে ব্যাপারটা ছিল, চায়না যখন কর্নার নিয়েছে, বেশ কয়েকটা কর্নার সে সরাসরি গ্রিপ করতে পেরেছে। তার হ্যান্ডলিং, বল হ্যান্ডলিং অ্যাবিলিটির আজকে একটা ঝলক আমরা দেখলাম, ফ্যান্টাস্টিক। এবং কমেন্টেটররা বলছিলেন যে শি ইজ আ ন্যাচারাল গোলকিপার, হয়তো তার আরও একটু মাসেল বিল্ড আপ করতে হবে, একটু এক্সপিরিয়েন্স আনতে হবে, এছাড়া কিন্তু শি হ্যাজ এভরিথিং ইন হার। শি হ্যাজ আ গুড গোল কিক, শি হ্যাজ আ ভেরি গুড হ্যান্ডলিং ক্যাপাসিটি, এবং বেশ কয়েকটা খুব ভালো সেভ, শুধু হাতে না, ওই ডেভিড ডিঘিয়ার মতো সে ডান পা সামনে বাড়িয়েও কিন্তু নিশ্চিত গোল একটা দুটা ঠেকিয়েছে। ফ্যান্টাস্টিক লেগেছে। এবং আমার কাছে মনে হয় যে এই পারফরমেন্সের পর বাংলাদেশ শুড বি ভেরি কনফিডেন্ট যে তারা আসলে নর্থ কোরিয়ার সাথেও এরকম একটা সলিড ফাইট দিতে পারবে। লাক আমাদের পক্ষে যদি থাকে, আমরা যদি গোল দিতে পারি, আমরা তাদের সাথে ড্র বের করে আনতে সক্ষম হবো। এবং আমি তো দিনকে দিন আরও কনফিডেন্ট হয়ে যাচ্ছি যে উজবেকিস্তানের সাথে আমাদের অ্যাকচুয়ালি জেতারই সম্ভাবনা রয়েছে। আই সি আ ভেরি হাই চান্স, যদি আমরা এই লেভেল অফ ফুটবলটা মেনটেন করতে পারি আগামী দুটো ম্যাচে। বাট এই লেভেলের ফুটবল মেনটেন করা খুব টাফ হবে, আমি জানি, বিকজ আজকে আমার মনে হয় আফটার দ্য ব্যাটল যখন প্লেয়াররা ফিরেছেন তখন তারা হয়তো এটার এফেক্টটা বডিতে ফিল করতে পারবেন, বিকজ ইট ওয়াজ ভেরি ফিজিক্যাল, পুরোপুরি ফিজিক্যালিটির উপর নির্ভর করে খেলতে হয়েছে। এবং আমরা উতরে গেছি, সেই যুদ্ধে আমরা উতরে গেছি। 2-0 গোলে হার। আমরা এখনো পর্যন্ত আমি বলবো যে যারা বেস্ট থার্ড টিম আছে সোফার গ্রুপের খেলাগুলোর মধ্যে, আমরা কিন্তু সেখানে আছি। আমরা উজবেকিস্তানের থেকে কম গোল হজম করেছি, সেটা একটা খুব পজিটিভ দিক। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের
ফিটনেসের দিক থেকে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে আমরা 90 মিনিটস দৌড়াতে পারি। সো এইটা খুব ইম্পর্টেন্ট হবে আগামী দুটো ম্যাচে, এবং আমার কাছে মনে হয় যে আরেকটু অ্যাকিউরেসি ভালো রাখা ইম্পর্টেন্ট। আর পিটার বাটলার যা করছেন করতে থাকুন, কারণ আপনি যাই করছেন সেটাই মাস্টার স্ট্রোক হচ্ছে। আপনার উপরই ভরসায় থাকলাম আমরা পরবর্তী দুটো ম্যাচের জন্য। অল দ্য বেস্ট টু বাংলাদেশ। পরের ম্যাচগুলোতে কী হবে সেটা আমরা দেখবো, বাট নর্থ কোরিয়া ম্যাচের আগে ডেফিনেটলি একটা ট্যাকটিক্যাল প্রিভিউ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনারা অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।